নমস্কার, এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেই প্রশ্নটি হচ্ছে কূপ ও নলকূপের মাধ্যমে জলসেচের সুবিধা ও অসুবিধাগুলো লেখো। আমাদের ভারতবর্ষে বা পৃথিবীতে যেসব জায়গায় চাষাবাদ হয় সব জায়গাতেই কম বেশি কিন্তু সেচ কার্য চালাতে হয়, কারণ সারা বছর ব্যাপী বৃষ্টিপাত হয় না, আর সারা বছর ব্যাপী সব জায়গায় নদীতে জলও থাকে না। সারা বছর ধরে কৃষিকাজ করতে হবে এবং জলের অভাব দূর করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন পদ্ধতিতে আমরা জলসেচ করে থাকি। তার মধ্যে কূপ ও নলকূপের মাধ্যমে জলসেচ একটি গুরুত্বপূর্ণ সেচ ব্যবস্থা। এছাড়াও খালের মাধ্যমে জলসেচ, সেগুলো আমরা আলোচনা করেছি ইতিপূর্বে। আজকে আমরা কূপ ও নলকূপের মাধ্যমে জলসেচের সুবিধা অসুবিধাগুলো আলোচনা করব। আলোচনার শুরুতে আপনাদের কাছে একান্ত অনুরোধ, ভিডিওগুলো লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন শুরু করছি। যে সকল অঞ্চলে ভূমির ভাগ নরম শিলা দ্বারা গঠিত হওয়ার পাশাপাশি ভৌম জলস্তর দ্বারা সমৃদ্ধ, সেই সকল অঞ্চলে কূপ ও নলকূপের দ্বারা জলসেচ করা হয়ে থাকে। ভৌম জল মানে কি? মাটির নিচ থেকে যে জলগুলো আমরা তুলি সেগুলোকে বলা হচ্ছে ভৌম জল। আর ভৌম জলস্তর দেখবেন আমরা কিন্তু সব জায়গাতেই কিন্তু অল্প মাটির নিচে পাইপ ডাবালেই কিন্তু জল পাই না, বা কুয়ো খুঁড়লেই কিন্তু আমরা অল্প নিচেই জল পাই না। কোনো কোনো অঞ্চলে অল্প একটু খুঁড়লেই মাটির নিচে জল পাচ্ছি, আবার অনেক অনেক অঞ্চল আছে অনেক গভীরে গিয়ে কূপ খনন করতে হয় বা জলের পাইপ ডাবাতে হয়, তারপরে কিন্তু আমরা জল পাই। স্থান ভেদে কিন্তু এটি কিন্তু কম বেশি হয়ে থাকে। তাহলে দেখুন, আমরা যখন পাইপ ঢোকাবো মাটির নিচে বা কূপ খনন করব, সেখানে যদি নরম মাটি হয় বা নরম শিলা হয় তাহলে আমরা অনায়াসে সেই কূপ খনন করতে পারবো বা নলকূপ খনন করতে পারবো। কিন্তু শক্ত শিলা বা পাথরের এলাকা যদি হয় তাহলে কিন্তু সেটি আমাদের পক্ষে সম্ভব হবে না। সেজন্য এখানে কন্ডিশন আছে যে যেসব অঞ্চলের ভূমিভাগ নরম প্রকৃতির এবং ভৌম জলস্তর যথেষ্ট সমৃদ্ধ, সেই সব অঞ্চলে কিন্তু আমরা কূপ এবং নলকূপ দ্বারা জলসেচ করে থাকি। পাহাড়ি অঞ্চলে কিন্তু কূপ এবং নলকূপ দ্বারা কিন্তু জলসেচ সম্ভব নয়। তাহলে পাহাড়ি অঞ্চলে বেশিরভাগ ক্ষেত্রে ঝর্ণার জলের উপরে নির্ভর করে কিন্তু চাষাবাদ করা হয়ে থাকে। আপনারা কমেন্ট বক্সে লিখে জানান, পাহাড়ে ধাপ কেটে কেটে যে চাষাবাদগুলো করা হয় সেই চাষাবাদের নাম কি? আপনারা কমেন্ট বক্সে লিখে জানান, দেখি সঠিক উত্তরটি কে দিতে পারে। তাহলে আলোচনা করছি কূপ ও নলকূপের মাধ্যমে জলসেচের সুবিধা। 1 নম্বর পয়েন্ট, সহজ ও সরল পদ্ধতি। এই পদ্ধতি অত্যন্ত সহজ ও সরল, তাই যেসব অঞ্চলে নদী বা খাল নেই সেই অঞ্চলে কৃষকেরা অতি সহজেই এই পদ্ধতিতে জলসেচ করে থাকে। ভারতবর্ষে সব জায়গায় কিন্তু সমপরিমাণ বৃষ্টি হয় না, তাই সব জায়গায় নদী বা খাল নেই, বা নদী বা খাল থাকলেও সারা বছর ব্যাপী কিন্তু সেই নদী বা খালে কিন্তু জল থাকে না। তার জন্য সেই অঞ্চলে যদি আমরা কৃষিকাজ করি তাহলে কিভাবে জলসেচ করব? বৃষ্টি তো সব সময় হয় না। বিশেষ করে শীতকালে যদি আমরা কৃষিকাজ করি, সব জায়গায় তো শীতকালে বৃষ্টিপাত হয় না। তাহলে কিন্তু আমরা মাটির নিচ থেকে জল তুলে অতি সহজে, যেখানে আমাদের কৃষিক্ষেত আছে বা কৃষি জমি আছে সেখানে পার্শ্ববর্তী কোনো একটি জায়গা পছন্দ করে সেখানে আমরা নলকূপ দিয়ে জল তুলে কিন্তু আমরা অনায়াসে খুব সহজ সরলভাবে কিন্তু জলসেচ করতে পারবো। তাহলে আমার ফসলও ভালো হবে। 2 নম্বর, স্বল্প ব্যয় ও রক্ষণাবেক্ষণ। কূপ এবং নলকূপ দিয়ে খনন করে আমরা যদি সেচ ব্যবস্থা করি তাহলে কিন্তু তুলনামূলকভাবে অনেক কম খরচে আমরা কিন্তু এই সেচ করতে পারবো। কারণ খাল কেটে নিয়ে এসে নদীর থেকে জল নিয়ে এসে, আগের ভিডিওতে আমরা আলোচনা করছি কত ব্যয় বেশি, প্রাথমিক ব্যয় কিন্তু খুব বেশি। নদীতে বাঁধ দিয়ে জলস্তর উঁচু করে খালের মাধ্যমে আগে খাল কাটতে হবে, সেই খাল কাটার জন্য নির্দিষ্ট জমি প্রয়োজন, কোন দিক দিয়ে আমরা খাল কেটে নিয়ে আসবো, অনেক ঝামেলার বিষয় এবং অনেক সময় এবং অনেক লোক এবং অনেক টাকার বিষয়। তার থেকে খুব কম খরচে একটি পাইপ ডাবালাম বা কূপ খনন করলাম, যেখানে আমার জল প্রয়োজন সেখানে মেশিন লাগিয়ে আমরা জল দিলাম জমিতে, যেটি বেশিরভাগ জায়গাতেই আমরা হতে দেখি। নিজের ইচ্ছা মতো যখন জল প্রয়োজন তখন দিলাম। 3 নম্বর, স্বল্প স্থান। খালের সাহায্যে জলসেচ করলে কৃষি জমির বেশ কিছুটা অংশ নষ্ট হয়, কারণ
গর্ত করতে হয়, নষ্ট হয়ে যাবে। কিন্তু এই পদ্ধতিতে জলসেচ করলে, এই পদ্ধতিতে মানে কূপ এবং নলকূপ পদ্ধতিতে জলসেচ করলে কৃষি জমির কোনো অংশই নষ্ট হয় না, কোনো আশঙ্কা থাকে না। আমরা ধরুন কথার কথা হলো, আমরা যে কল ব্যবহার করি, ডিপ টিউবওয়েল ব্যবহার করি, কতটা জায়গা দখল করে? সামান্য একটু জায়গা দখল করে, সেখানে একটু মেশিন লাগিয়ে জলসেচ করতেই পারি আমরা। তাহলে খুব অল্প জায়গাতেই আমরা এই জলসেচের ব্যবস্থা করতে পারবো। 4 নাম্বার, স্বল্প জল সঞ্চয়। কূপ ও নলকূপের মাধ্যমে জলসেচ করলে কৃষি জমিতে খুব অল্প পরিমাণে জল সঞ্চিত হয়, ফলে চাষের কোনো ক্ষতি হয় না। যতটুকু দরকার আমরা ততটুকুই জল দিলাম, প্রত্যেক দিন অল্প অল্প করে দিলাম যতটুকু প্রয়োজন। 5 নাম্বার, চাষের উপযোগী। এই পদ্ধতিতে জলসেচ করলে জলের সঙ্গে যে সালফেট, ক্লোরাইড ও নাইট্রোজেন পাওয়া যায় তা কৃষিকাজের ক্ষেত্রে অত্যন্ত উপযোগী। এই জলগুলো যখন আমরা মাটির নিচ থেকে উত্তোলন করি তখন কিন্তু এই পদার্থগুলো জলের সঙ্গে কিন্তু উঠে আসে। 6 নাম্বার, স্বাধীন পদ্ধতি। এই পদ্ধতিতে কৃষক ইচ্ছে মতো এবং প্রয়োজন মতো স্বাধীনভাবে কৃষি জমির কাছে কূপ ও নলকূপ খুঁড়ে সেচ কার্য করতে পারে। আগে বললাম যতটুকু প্রয়োজন, যখন প্রয়োজন আমরা তখনই কিন্তু এই সেচ কার্য চালাতে পারি। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে কৃষি জমি তো অনেক দূরে দূরে হয়, সেখানে তো কারেন্ট নাও থাকতে পারে, তাহলে কারেন্ট না থাকলে আমরা কি করে সেচ কার্য চালাবো? এখন কিন্তু সোলার পদ্ধতির মাধ্যমে, সোলার মেশিন, সোলার বসিয়ে দিলাম, ঘর তৈরি করলাম বা সেখানে ছোটো মতো একটা কিছু সোলার, দুটো সোলার সেল লাগালাম, তাতেই কিন্তু জলের মেশিন চলবে। আপনারা হয়তো দেখেছেন গ্রামগঞ্জে। 7 নাম্বার, খরা পরিস্থিতির মোকাবিলা। খরা পরিস্থিতির সৃষ্টি হলে এই কূপ বা নলকূপের মাধ্যমে জলসেচের দ্বারা পরিস্থিতি সামাল দেওয়া যায়। কারণ খরার পরিস্থিতি মানে কি? টানা বর্ষাকালে যদি 15-20 দিন যদি বৃষ্টি না হয় তাহলে বলবো যে খরা হয়েছে। খরা মানে যখন বৃষ্টি প্রয়োজন তখন বৃষ্টি নেই, কিন্তু মাটির নিচে তো জল জমেই আছে, সেই জলগুলো মাটির নিচ থেকে তুলে আমরা চাষাবাদের ক্ষেত্রে দিতে পারি। যখন বৃষ্টির জলের উপরে নির্ভর করে আমরা চাষাবাদ করলাম, বৃষ্টি হচ্ছে না, তখন তো আমাদের নিচ থেকে জল দিতে হবে। বৃষ্টি না হলে তো খালের মধ্যে, নদীর মধ্যেও জল থাকবে না, তাহলে আমরা জলগুলো পাবো কোথা থেকে? তখন মাটির নিচ থেকে তুলতে হবে, ভৌমজল তুলতে হবে কূপ নলকূপের মাধ্যমে। 8 নাম্বার, নিশ্চিত জলের যোগান। কূপ ও নলকূপের মাধ্যমে সারা বছর সেচের জল পাওয়ার নিশ্চয়তা থাকে, যখন খুশি যেভাবে খুশি আমরা ব্যবহার করতে পারি। এগুলো সুবিধা। সুবিধার সঙ্গে সঙ্গে অসুবিধাও আছে প্রচুর। 1 নাম্বার অসুবিধা হচ্ছে বেশি পরিমাণ জমিতে জলসেচ অসম্ভব। এই পদ্ধতিতে অর্থাৎ কূপ ও নলকূপের সাহায্যে একসঙ্গে বেশি পরিমাণে জমিতে জলসেচ করা যায় না। অনেক বিঘায় বিঘায় একরে যদি হয় তাহলে খুব এই যে জলসেচ করি, পাম্পগুলো আছে, একটা নির্দিষ্ট সময় কতটা জল বেরোয়? খুব কিন্তু অল্প জল বেরোয়, একটা সীমিত জল বেরোয়। সেই সারা জমিতে আমাকে যদি জলসেচ করতে হয় সারাদিন ধরে কিন্তু সেই মেশিনটি চালিয়ে রাখতে হবে। তারপরেও সম্পূর্ণ জমিতে জল দেওয়া সম্ভব হবে কিনা সন্দেহ, জমির পরিমাণের উপর নির্ভর করবে। সেক্ষেত্রে যদি খাল থাকতো, খালের মাধ্যমে শেষ করতাম, বড় বড় খালের মাধ্যমে একবারে খালের থেকে জল নিয়ে এসে, খাল বা ক্যানেলের মাধ্যমে জল নিয়ে এসে আমরা জল কৃষি জমিতে দিয়ে দিতাম, তাহলে খালের মাধ্যমে কিন্তু অনেক পরিমাণে জল কৃষি জমিতে দেওয়া সম্ভব। কিন্তু এই কূপ এবং নলকূপের মাধ্যমে কিন্তু জল দিতে গেলে কিন্তু অনেক সময় লাগবে এবং সম্ভবও না হতে পারে। 2 নাম্বার, ভৌমজলস্তরের অবনমন। ভৌমজল মানে কি বলেছিলাম? মাটির নিচ থেকে যে জলটা আমরা নিয়ে আসছি, নিয়ে তুলছি। আমরা তো বাড়িতেও ভৌমজল ব্যবহার করি, মাটির নিচ থেকে প্রত্যেক দিন হয় মেশিন দিয়ে, ট্যাপ দিয়ে বা কল দিয়ে, মোটর দিয়ে কিন্তু জল তুলছি। কোন জল তুলছি? মাটির নিচে জল তুলছে। এই মাটির নিচের জলটিকে কিন্তু বলা হচ্ছে ভৌমজল। তাহলে আমরা মাটির নিচ থেকে যত পরিমাণে জল তুলবো, মাটির নিচে যে জমে থাকা জল তার পরিমাণ কিন্তু আস্তে আস্তে কমবে, কারণ আমরা প্রত্যেক দিন যত পরিমাণে জল মাটির নিচ থেকে তুলি অত পরিমাণ জল কিন্তু মাটির নিচে প্রবেশ করে না, সেই জন্য কিন্তু আস্তে আস্তে ভৌম জলস্তর কিন্তু নিচে চলে যাচ্ছে। তাহলে এখানে কি বলেছে? দীর্ঘ সময় ধরে কূপ ও নলকূপের সাহায্যে জল তুললে ভৌমজল নিচে নেমে যায়, ফলে কূপ ও নলকূপগুলো অকেজ হয়ে যায়। এছাড়া গ্রীষ্মকালে যখন জলের প্রয়োজন হয় তখন কূপগুলি শুকিয়ে যায়। যদি জলস্তর নিচে নেমে যায় তাহলেই কিন্তু কূপগুলো শুকিয়ে যাবে। কথার কথা, আমি ধরুন 26 ফিট থেকে জল তুলছি, আমাদের এখানে 26 ফিটে ভালো জল পাওয়া যায়, কিন্তু মালদা মুর্শিদাবাদের ওদিকে কিন্তু 100 ফিট 200 ফিটের নিচে কিন্তু ভালো জল পাওয়াই যায় না। আমাদের কুচবিহার জেলায়
সব জায়গায় না, আমি যেই এলাকায় থাকি এখানে 26 ফিটেই কিন্তু খুব সুন্দর জল পাওয়া যায়। কিন্তু এখানে যদি আমরা প্রতিনিয়ত মাটির নিচ থেকে জল তুলতেই থাকি এবং চাষাবাদ করতে থাকি, তাহলে কিন্তু আস্তে আস্তে কিন্তু ভৌম জলের যে পরিমাণ বা ভালো জলের যে পরিমাণ সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে বা নষ্ট হয়ে যাবে। এমন এক সময় আসবে আমরা 26 ফিটে হয়তো জলই পাবো না, তখন 30 ফুট, 40 ফুট, 50 ফুট, 60 ফুট, 100 ফুট নিচে পাইপ ডাবিয়ে জল পেতে হবে। 3 নম্বর পয়েন্ট, দূষণের মাত্রা বৃদ্ধি। কূপ ও নলকূপের দ্বারা বেশি পরিমাণে ভৌম জল তুলে নিলে জলের আর্সেনিক, ফ্লুরাইড প্রভৃতি দূষণের মাত্রা কিন্তু বেড়ে যায়। দেখবেন অনেক জায়গায় আছে, যখন কল ডাবানো হয় তখন হয়তো জলগুলো খুবই ভালো থাকে, কিন্তু 5-7 বছর পরে দেখবেন কল থেকে লাল 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 জানি লাল লাল হলুদ হলুদ কী কী জানি পদার্থগুলো বেরোয়। তাহলে বুঝতে হবে সেই জল কিন্তু খারাপ হয়ে গেছে। 4 নম্বর, লবণতা বৃদ্ধি। এই পদ্ধতিতে সেচ কাজ করলে লবণের মাত্রা বৃদ্ধি পায়, ফলে জমির উর্বরতা নষ্ট হয়ে যায়। এইভাবে চাষাবাদ করলেও কিন্তু আস্তে আস্তে জমিতে যে লবণ, সেই লবণের পরিমাণ কিন্তু বাড়বে এবং জমির উর্বরতা শক্তি নষ্ট হয়ে যাবে আর ফসল উৎপাদন কিন্তু কমে যাবে। 5 নাম্বার, পানীয় জলের সংকট। কূপ থেকে অধিক পরিমাণে জল তোলা হলে আশেপাশের এলাকায় পানীয় জলের সংকট সৃষ্টি হবে, যেটা আলোচনা করছিলাম। যত জল তুলব মাটির নিচ থেকে, জলের পরিমাণ কমে যাবে এবং ভালো জলের পরিমাণ কমে যাবে। তার ফলে কি হবে, আমাদের কিন্তু জল সংকট দেখা দেবে। আমাদের এখানে হয়তো অসুবিধা হবে না, আমাদের এখানে নদী আছে, বড় বড় নদী আছে, সেই জন্য হয়তো আমাদের সমস্যায় আমরা হয়তো পড়বো না। এখন বৃষ্টিপাতও আমাদের এখানে ভালো হয়, সেজন্য ভূমজলের স্তর প্রত্যেক বছর হয়তো ফুলফিল হয়ে যায়, কিন্তু ভবিষ্যতে কিন্তু এই সমস্যার সম্মুখীন হতে পারে। কারণ এই বছর যে গরম পড়েছে আর বৃষ্টিপাতের কিন্তু কোনো দেখা নেই, এরকমভাবে কোনো এক বছর বা কোনো 2 বছর যদি বৃষ্টিপাত কমে যায়, তাহলে কিন্তু ভৌমজল স্তরও কিন্তু আস্তে আস্তে নেমে যাবে, যার ফলে কিন্তু পানীয় জলের সংকটও কিন্তু দেখা দিতে পারে। তাহলে এটাই ছিল আমাদের আজকে আলোচনার বিষয়। আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের কাছে একান্ত অনুরোধ, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।